ইন্দ্রনীল বাবু একটা প্রশ্ন করেছেন আজকে যে কিভাবে আমরা যদি মিসকমিউনিকেশন হতে পারে তার কি রেমেডি করতে পারি। তো তার রেমেডি যেটা আমরা ইউজ করব সেটা হচ্ছে প্রথমত রোজ কোয়ার্টজ আর ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট। এটা অ্যাট্রাকশন বাড়ায়। বাট রিলেশনশিপ প্রেমের মধ্যেও যদি সমস্যা হতে থাকে তাহলেও এই কম্বিনেশন আপনারা ইউজ করতে পারেন। দ্বিতীয় হচ্ছে চন্দন আর কুমকুম, শ্বেত চন্দন আর কুমকুম পেস্ট করে কপালে তিলক করলে পরে অ্যাট্রাকটিভ পাওয়া এটা বাড়তে দেখতে পাওয়া যায়। 3 নম্বর হলো গিয়ে আহ ইউজ করতে পারেন ছমুখী রুদ্রাক্ষ। এটা ভীষণ ভীষণ ভাবে এফেক্টিভ। এটা কিন্তু অ্যাট্রাকশনকে বাড়ায়। শুক্রের জন্য এই রুদ্রাক্ষ ইউজ করা হয় এবং শত্রুতাও কমিয়ে দেয়। 4 নম্বর যে বিষয়টি সেটা হলো রামবাসক মূল। রামবাসক মূল ইউজ করলে পরেও অ্যাট্রাকশন ভীষণভাবে বাড়তে দেখতে পাওয়া যায় এবং এটা এফেক্টিভ। ক্লিয়ার কোয়ার্টজ আর ক্লিয়ার ক্রিস্টাল আর রোজ কোয়ার্টজটা কি একসাথে? একসাথে দুটো ব্রেসলেট পরবে, একটা ক্লিয়ার ক্রিস্টাল পরবে আর একটা রোজ কোয়ার্টজ পরবে। আচ্ছা আচ্ছা। এটা স্যার আপনার কাছে শেখা। তারপর আমি এগুলো ওই দেখতে 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 লোকের কাছে সেগুলো পেয়েছি আমি, তাদের কাছ থেকে স্বীকার করেছি এগুলো। হ্যাঁ, এই ফেস রিডিং এটা তো একটা ভীষণই ভালো জিনিস। এবং যে সমস্ত মানুষদের দেখবেন একটু আহ চোয়াড়ে টাইপের মানে হচ্ছে গিয়ে একদম সিম্পলি বলি রুক্ষ সূক্ষ্ম টাইপের একটু যাদের শারীরিক গঠন বা ফেসিয়াল এক্সপ্রেশন, তাদের ক্ষেত্রে এই মিসকমিউনিকেশন, দূরত্ব তৈরি হয়ে যাওয়া, এই ব্যাপারগুলো খুব বেশি দেখতে পাওয়া যায়। তো এই ব্যাপারগুলো দেখে আপনারা অবশ্যই বলতে পারেন। আবার যাদের আপনারা দেখবেন যে চুল খুব রুক্ষ, খুব হার্ড চুলগুলো, তাদের ক্ষেত্রেও কিন্তু মিসকমিউনিকেশনের একটা টেন্ডেন্সি দেখতে পাওয়া যায়। এটা আপনারা একটু দেখে প্রেডিক্ট করবেন। সেটা খুব একটা কঠিন নয়, আপনারা করতে পারবেন এবং ভালো প্রেডিকশন হবে। স্যার, আজকে কি নক্ষত্রের একটা ওয়ার্কশপ বলছিলেন, আজকে ওটা হবে না অন্যদিন? আজকে কি আমরা রেবতী নক্ষত্র পড়াবো? যেটা ইচ্ছা। রেবতী হ্যাঁ, নক্ষত্র আমরা পড়ান স্যার। আমাদের আজকে লোকজনও তো কম রয়েছে। স্যার দুটো কোশ্চেন করব। হ্যাঁ, নিশ্চয়ই। বলছি স্যার, আমাদের কাছে অনেকে এসে বলে, যেমন ধরুন স্বামী স্ত্রীর মধ্যে তুমুল ঝামেলা হচ্ছে, হয়তো স্বামী কোথাও গিয়ে কোনো তান্ত্রিক বা গুণিনের কাছে গিয়ে কিছু জেনে এসে বাড়িতে খুব মারধর করছে, বিরাট অশান্তি করছে, সেই ক্ষেত্রে আমরা কি রেমেডি দেবো? এবং হয়তো স্বামীকে কোনো কিছু ধারণ করাতে পারবে না বা পড়াতে পারবে না, সেই ক্ষেত্রে আমরা কি করব? এই ক্ষেত্রে ওনাকে আমরা বলবো যে তুমি তোমার এই বিবাহিত জীবনে শান্তির জন্য নিজে কিছু করো। সেটা আমরা বলবো যে তুমি তোমার বিবাহিত জীবনের জন্য দুমুখী রুদ্রাক্ষ করতে পারো, তুমি সাতমুখী রুদ্রাক্ষ করতে পারো, চারমুখী রুদ্রাক্ষ করতে পারো। তাহলে তুমি মানসিক দিক থেকে শান্তি পাবে। এই যেমন বাদগুলো আজকেই যেমন আমার কাছে একটা ক্লায়েন্ট এসেছিল, তো তার হাজবেন্ড তার মেয়েকে এবং তাকে এতই মারধর করছে এবং অত্যাধিক পরিমাণে মদ্যপান করছে, যার কারণে আরো সমস্যা হচ্ছে। এবং সেই ক্লায়েন্ট বলছে যে আমার মনে হচ্ছে তাকে কেউ কিছু করেছে, তো আপনি কিছু করুন। তো সেক্ষেত্রে আমরা কি করব? এইগুলোর জন্য যেটা নিয়ম সেটা হচ্ছে বিপরীত প্রত্যঙ্গিরা। মাত্র বিপরীত প্রত্যঙ্গিরা থেকেই এই ব্যাপারগুলোকে উদ্ধার করা সম্ভব। কিন্তু সেটা তো সেই লোক যদি না থাকে, সেই লোক যদি এগুলো মানতে না চায়, তাহলে তো আমাদের পক্ষে কারোর পক্ষেই করা সম্ভব নয়। এই ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ঠিক করবার জন্য আমরা আকর্ষণ ক্রিয়ার হতে পারি। আকর্ষণ ক্রিয়া এবং শান্তিকর্ম। শান্তিকর্ম হচ্ছে সৎকর্মের মধ্যে একটা। তো সেটা আমরা করতে পারি, সেটা ভীষণ পজিটিভ।
এবং সেটা করা যেতে পারে, কিন্তু সেটাও প্রচুর এফেক্টিভ, মানে কস্টলি। তো সেই খরচা করে ওনার পক্ষে করাটা পসিবল কিনা, এটা কিন্তু এই ধরনের মানুষদের তো অর্থনৈতিক দিক থেকে আমি দেখেছি এরা একটু দুর্বল হয়ে থাকেন। তো তাদের পক্ষে এটা করা কতটা পসিবল, সেটাও কিন্তু একটা সংশয় থেকে যাবে। স্যার এটা কি আপনাদের এখানে হবে, মানে আমাদের আদিশক্তি পীঠে কি করা যাবে? একদম পরিষ্কার সুন্দর করে করা যায়। আচ্ছা স্যার। আচ্ছা, আর কি প্রশ্ন? হ্যাঁ, আর একটা স্যার প্রশ্ন হচ্ছে, অনেকে আছে যারা ধরুন অত্যাধিক মানে ফোনে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, অনেক বাচ্চা বা যেমন কারোর দাদা, তার ভাই এসছে ভাইয়ের সাথে, তো দাদা এসে বলছে যে ভাই অত্যাধিক ফোনে অ্যাডিক্টেড। বা বর্তমানে এখন অনেক বাচ্চারাই আছে যারা মাস্টারবেশনেরতে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, বা আরো এরকম জিনিসে অ্যাডিক্টেড হচ্ছে। তো সেই জায়গা থেকে বার করার জন্য আমরা কি রেমেডি ইউজ করবো? এটা থেকে বেশিরভাগই এই ধরনের কোশ্চেন। রেমেডি হচ্ছে দেবগুরু বৃহস্পতি। এই অ্যাডিকশনের কারণ হচ্ছে দুটো, একটা হচ্ছে রাহুর ইম্প্যাক্ট, আর একটা হচ্ছে গিয়ে এদের আহ এই বয়স, এই যুগের প্রভাব, যুগের প্রভাব নয়, যুগের কুপ্রভাব। এই কুপ্রভাবের জন্য বা এই যুগের নেগেটিভিটির জন্যই এরা কিন্তু ভীষণভাবে নেগেটিভ হতে শুরু করেছে। তো এর এই জায়গাটা থেকে সলিউশন বার করবার জন্য বৃহস্পতির রেমেডি করতে হবে। সবসময় আমরা বামনাটি মূল আর রামবাসক মূলের মিশ্র রেমেডি দেব। রামবাসক মূল যতটুকু, তার মোটামুটি অর্ধেক বা 3 ভাগের 1 ভাগ, বামনাটি মূল যতটুকু, মানে বৃহস্পতির যতটুকু রেমেডি করছি, তার 3 ভাগের 1 ভাগ শুক্রের রেমেডি করব। শুক্রের রেমেডি বেশি করলে কিন্তু বিলাসিতা বাড়বে, তাই বৃহস্পতির রেমেডি করতে হবে। আর তার সঙ্গে সঙ্গে শুক্রের রেমেডি মানসিক শান্তি, মানসিক তৃপ্তির জন্য করতে হবে। এটা কিন্তু খুব মাথায় রেখে করতে হবে। আর বামনাটি মূল এটার জন্য খুব ভালো রেমেডি। 5মুখী রুদ্রাক্ষ পরানো যেতে পারে, 3টে 5মুখী, একটা 6মুখী, এরকম কম্বিনেশন দেওয়া যেতে পারে। কিন্তু রুদ্রাক্ষের ক্ষেত্রে কোয়ালিটিটা মেনটেন করতে হবে, যে 5মুখী রুদ্রাক্ষের কোয়ালিটি সেটা যেন বেটার থাকে। আর কারো কোনো প্রশ্ন, নাকি আমরা রেবতী নক্ষত্র শুরু করব? তাহলে রেবতী নক্ষত্র শুরু করতে হলে আমাকে একটুখানি খাতাটা আমি নিয়ে আসি, নিয়ে এসে তারপরে স্টার্ট করছি। আচ্ছা, তো রেবতী নক্ষত্র হচ্ছে আমাদের 27 নম্বর নক্ষত্র। অ্যাকচুয়ালি রেবতী হচ্ছে 28 নম্বর নক্ষত্র, কারণ আমরা অভিজিৎ নক্ষত্রকে ধরি না। উত্তরাষাঢ়ার শেষ চরণ আর শ্রবণার প্রথম চরণ, এই নিয়ে হচ্ছে অভিজিৎ নক্ষত্র। যেহেতু তাকে আমরা ধরি না বা তাকে আমরা বাদ দিয়ে দিয়েছি, কিছু কিছু সময় ধরা হয়, যেমন নাড়িকুট নির্ধারণের সময় ধরা হয়, বা নাড়িকুট নয়, আমাদের হচ্ছে গিয়ে জনিকুট নির্ধারণের সময় রেবতী নক্ষত্র, অভিজিৎ নক্ষত্রকে ধরা হয়। তো বাকি আমরা অভিজিৎ নক্ষত্রকে বিশেষ চিন্তা ভাবনার মধ্যে আনি না, এবং গ্রহদের অবস্থান হিসেবেও আমরা অভিজিৎ নক্ষত্রকে রাখি না। কিন্তু কিছু কিছু সময় অভিজিৎ নক্ষত্র গুরুত্ব পায়, তাকে ধরলে রেবতী 28 নম্বর, আর না হলে রেবতী হচ্ছে 27 নম্বর নক্ষত্র। তো রেবতী এই শব্দটার সাধারণ অর্থ হচ্ছে ভাগ্যবান বা অতি প্রকাশযুক্ত। মানে রেবতী নক্ষত্র, তার গুণাবলী হচ্ছে গিয়ে হ্যাপি, হেলদি, প্রকাশমান, ভাগ্যবান ইত্যাদি। এটা হচ্ছে অতি ভাগ্যবান। রেবতী শব্দের অর্থ হচ্ছে অতি ভাগ্যবান। কিন্তু ইন জেনারেল রেবতী নক্ষত্রের যারা মানুষ হয়ে থাকেন, তাদের কিন্তু অতি ভাগ্যবান মোটেও দেখতে পাওয়া যায় না। এই নক্ষত্র মীন রাশিতে রয়েছে, তাই এর ক্ষেত্র অধিপতি দেবগুরু বৃহস্পতি, এবং এই নক্ষত্রের অধিপতি গ্রহ তিনি হচ্ছেন বুধ। তাহলে এখানে বুধ এবং বৃহস্পতির একটা সম্মিলিত অবস্থান দেখতে পাওয়া যায়। কিন্তু বুধের নক্ষত্র হলেও বুধ কিন্তু এই ঘরে, এই রাশিতে, মীন রাশিতে নিচস্থ হন। তাহলে নিচস্থ হন মানে বৃহস্পতির ঘরে বুধ কিন্তু দুর্বল হন। তাই রেবতী নক্ষত্রের মানুষরা, তারা কিন্তু এই বুধ আর বৃহস্পতি, এদের কম্বিনেশন হলেও এদের মধ্যে সবসময় একটা ডুয়ালিটি দেখতে পাওয়া যায়।
তার সঙ্গে সঙ্গে এরা দত্তক রাশিতে অবস্থান করার কারণেও এই ডুয়ালিটির একটা ইম্প্যাক্ট থেকে যায়। আচ্ছা, তো বুধ আর বৃহস্পতির মধ্যে একটা অদ্ভুত সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কতে আমরা আসব। খেয়াল রাখবেন প্রত্যেকটা নক্ষত্র প্রচুর গল্প নিয়ে তৈরি। প্রত্যেকটা নক্ষত্রের দেবতাদের গল্প রয়েছে, প্রত্যেকটা নক্ষত্রদের অধিদেবতা রয়েছেন, তাদের গল্প রয়েছে, প্রত্যেকটা নক্ষত্র পদের কিছু এফেক্টিভনেস রয়েছে, এবং এই ক্ষেত্রগুলোতে গ্রহরা তারা কিন্তু বিশেষভাবে অ্যাক্টিভেটেড হয়। প্রত্যেকটা নক্ষত্র পদে প্রত্যেকটা গ্রহের ফল দান করবার কিন্তু একটা ডিফারেন্ট লেভেল রয়েছে। যাই হোক, তো রেবতী নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে আমাদের প্রথমেই বুঝলাম যে একটা থট অফ ডুয়ালিটি, একটা দ্বিমুখী চিন্তা ভাবনা এটা দেখতে পাওয়া যাবে। এরা জ্ঞানী হয়েও চাইল্ডিশ, ধরুন বৃহস্পতি যেমন জ্ঞানকে নির্দেশ করে, পরিণত অবস্থাকে নির্দেশ করে, ঠিক তেমন ভাবেই বুধ নির্দেশ করে বাল্যাবস্থাকে। এর চিহ্ন হচ্ছে মৃদঙ্গ। মৃদঙ্গ হচ্ছে একটা ঢোল টাইপের বাজনা, আহ মানে যেটা হচ্ছে কি ওই বাড়ি মেরে বাজাতে হয়। তো মৃদঙ্গ হওয়ার জন্য এখানে দুটো বিষয় রয়েছে। মৃদঙ্গ মানে একটা শব্দ, মৃদঙ্গ মানে এখানে একটা আহ এয়ার রিফ্লেক্স রয়েছে। মৃদঙ্গ একটা ঢোল টাইপের যন্ত্র, তার মধ্যে বাতাস থাকবে, তাকে আঘাত করে বাজনা শব্দ উৎপন্ন করতে হবে। এখানে রয়েছে সুর। সুর মানে হচ্ছে সিস্টেম। আপনারা সুর ও সুর এই দুটো শব্দ পড়বেন। সুর মানে যারা নিয়মতান্ত্রিক জীবন পছন্দ করে, সুর মানে যারা সিস্টেম পছন্দ করে, আর অসুর মানে যাদের জীবনে নিয়ম নেই, নিষ্ঠা নেই, যারা ছুটে বেড়াচ্ছে, লাফিয়ে ঝাঁপিয়ে বেড়াচ্ছে, দুষ্ট প্রকৃতির লোক, যারা হচ্ছে গিয়ে তাদের মধ্যে আসুরিক প্রভাব রয়েছে, তারাই হচ্ছে অসুর। তাহলে সুর হচ্ছে সিস্টেম, সুর হচ্ছে রিদম, সুর হচ্ছে একটা সিনক্রোনাইজ সিস্টেম, একটা রিপিটেশন। যে ওই সা রে গা মা পা ধা নি সা, ওই রিপিটেশন, এই রিপিটেশনটাই হচ্ছে সুর। তাহলে এখানে রয়েছে সাউন্ড, এখানে রয়েছে রিদম, এখানে কিন্তু গটাং করে আওয়াজ হলো না, এখানে কিন্তু একটা বাজনা যেটা হচ্ছে গিয়ে একটা রিদম যুক্ত। তাহলে এই মানুষের বা এই নক্ষত্রের মানুষদের জীবনে একটা রিদম থাকার চেষ্টা এরা সবসময় করবে। যদি না এরা ডিস্টার্বড হয়, তাহলে বেসিক ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এরা একটা সিস্টেম মেনটেন করে চলবার চেষ্টা করবে। কেউ যদি রেবতী নক্ষত্রের মানুষ হয়ে থাকেন বা আশেপাশে কেউ রেবতী নক্ষত্রের মানুষ থেকে থাকে, তারা প্রত্যেকেই কিন্তু এটাকে ম্যাচ করিয়ে নিতে পারবেন। এর সঙ্গে সঙ্গে রয়েছে শ্রবণ শক্তি, কারণ মিউজিক আমরা শুনবো, তার জন্য আমাদের শুনবার ক্ষমতা লাগবে। তাহলে মৃদঙ্গ এখানে হচ্ছে গিয়ে এরা রিদমিক সাউন্ড পছন্দ করবেন, এরা উগ্র কথাবার্তা, উগ্রতা এগুলো এরা অ্যাভয়েড করে চলার চেষ্টা করবেন। এটা হচ্ছে আমাদের রেবতী নক্ষত্রের বৈশিষ্ট্য। শব্দ শুনলে পরে শিশু ধীরে ধীরে বাহ্যিক প্রতিক্রিয়া দেওয়া শুরু করে। বাচ্চারা প্রথমে ডাকলে পরে ও ও এদিকে ওদিকে তাকানো শুরু করে, দি ডাকছে। হ্যাঁ, আপনারা দেখবেন ফোনে দাদু দিদা দূর থেকে একটা ভিডিও কল করতো, নাতি বা নাতনিকে দেখিয়ে দিল যে এই দেখো দাদু, দাদু ডাকছে, ওই বাচ্চা সাড়া দিচ্ছে, এরকম তাকিয়ে তাকিয়ে দেখাচ্ছে, ওই দেখো তাকাচ্ছে তাকাচ্ছে। তাহলে এই যে শোনার এবিলিটি, হিয়ারিং এবিলিটি, এইটা কিন্তু এই রেবতী নক্ষত্রের দ্বারা নির্দেশিত হয়। এর দেবতা যিনি, তিনি হচ্ছেন কুষাণ। কুষাণ একজন আদিত্য। ওই দক্ষ যজ্ঞের সময়, সতীর দেহত্যাগের সময় কুষাণ খুব মারধর খেয়েছিলেন। আহ কুষাণ ভালো রকমই আর কি বীরভদ্রের কাছে মারধর খেয়েছিলেন। ভগবান শিবের যে রুদ্র রূপ অবতার ছিল দক্ষকে যজ্ঞ ভণ্ড করতে, পণ্ড করতে, তার কাছে কুষাণ, বাঘ এরা ভালো রকম আঘাতপ্রাপ্ত হয়েছিলেন। আহ যখন দক্ষযজ্ঞ হচ্ছিল, তখন কুষাণ লুকিয়ে লুকিয়ে, যখন দক্ষযজ্ঞ পণ্ড হচ্ছিল, বীরভদ্র এসে তুমুল ঝামেলা শুরু করে যজ্ঞ নষ্ট করে দিল। কি যজ্ঞ করছিস তোরা? আমার বস হচ্ছে কি অর্ডার পাঠিয়েছে, এক্ষুনি যজ্ঞ বন্ধ কর। তো সেই সময় দুপুরবেলা যজ্ঞ থেকে উঠে যাবে, এদিকে হচ্ছে গিয়ে কিছু না খেয়ে পেটটাও চুইচুই করছে। তা কুষাণ ভেবেছিল আমি একটু খেয়েই যাই, তো সেই তার করে একটু নৈবেদ্য খেতে গিয়েছিল। তখন বীরভদ্র তাকে ধরে, ওই যে নৈবেদ্য খাবি, দাঁড়া তোকে খাওয়াচ্ছি।
ওরকম দাঁত তুলে দিচ্ছিল। তো এই দেবতা পুষণ তিনি একজন প্রকৃতপক্ষে আদিত্য, তিনি হচ্ছেন সমন্বয় বা একত্রীকরণের দেবতা। তাহলে রেবতী নক্ষত্র মীন রাশির মানুষদের মধ্যে এই গুণাবলীটা আসবে, এরা সবাইকে নিয়ে চলতে চাইবেন। ফলে এদের যদি রবি বলবান হয়ে থাকে, খেয়াল করুন, এদের যদি রবি বলবান হয়ে থাকে তাহলে এই মানুষগুলো অবশ্যই রাজনৈতিক নেতৃত্ব হতে পারবেন। কিন্তু যদি রবি বলবান না হয়ে থাকে, বৃহস্পতি বলবান হয়, তাহলে এরা ধর্মীয় নেতৃত্ব হতে পারবেন এবং স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস এর মধ্যে শান্তিপূর্ণভাবে, উগ্র নয়, শান্তিপূর্ণভাবে নিজের জীবন কাটিয়ে দিতে সক্ষম হবেন। ইনি একত্রীকরণের দেবতা, ইনি মিশ্রণ সৃষ্টিকরণের দেবতা। তিনি বিবাহ, ভ্রমণ, পথ এবং গবাদি পশুর রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করেন। অর্থাৎ ইনি মানুষের সামাজিক জীবনের অনেকটাই নিয়ন্ত্রণ করবার ক্ষমতা সম্পন্ন ব্যক্তি। ইনি ভ্রমণকারী, পথযাত্রী, তীর্থযাত্রী, পথিমধ্যে বিপদ, দস্যু, বন্য পশুর আক্রমণ ইত্যাদি থেকে রক্ষা করে থাকেন। এরই গবাদি পশুদের রক্ষাকর্তা এবং এরার বাহন হচ্ছে ছাগল। খেয়াল রাখতে হবে, উনি গবাদি পশুদের রক্ষাকর্তা এবং ওনার বাহন ছাগল। এখানেও কিন্তু আমরা পাচ্ছি দুটো জিনিস। ছাগল জাতীয় প্রাণীর সঙ্গে আমাদের আধ্যাত্মিকতা সরাসরি ভাবে সংযুক্ত, অর্থাৎ আমাদের যে বলি প্রথা তার সঙ্গে কিন্তু গবাদি পশু বা ছাগল, ছাগ বলি, এই ব্যাপারটা সরাসরি কানেক্টেড। এবং এই যে কুষণ, তার রথের বাহন তিনিও কিন্তু ছাগ, অর্থাৎ গবাদি পশু একটি। তাহলে এই ক্ষেত্রে তিনি সরাসরি পুজো পাঠ, আধ্যাত্মিকতা, স্পিরিচুয়ালিজম, উগ্র আধ্যাত্মিকতা তার সঙ্গে কানেক্টেড। এর মধ্যে রয়েছে রক্ষা করার ক্ষমতা। রক্ষা করবেন কার থেকে? দস্যু, আক্রমণকারী। মানে দস্যুর একরকম আক্রমণকারী, আর শত্রু আর একরকম আক্রমণকারী। দস্যু সে কিন্তু জানে না আমি কাকে আক্রমণ করতে চাইছি, আর শত্রু জানে যে আমি এখন অমুককে অ্যাটাক করব, আমি ওকে চিনে অ্যাটাক করবার চেষ্টা করছি। আর দস্যু সে কিন্তু না চিনে, রাস্তায়ও আসছে, চলো যে আসছে তাকেই ধরবো, এটা হচ্ছে দস্যু। তাহলে এখানে কিন্তু তিনি দস্যুর হাত থেকে, অর্থাৎ অজানা বিপদ থেকে রক্ষা করবার ক্ষমতা এটা পুষণের রয়েছে। গবাদি পশুর রক্ষাকর্তা, অর্থাৎ তিনি দুধ, পুষ্টি ইত্যাদি বিষয়কেও দেখবেন। দক্ষ যজ্ঞের সময় আমরা কি পেলাম? নৈবেদ্য ভক্ষণ করতে গেলে বীরভদ্র তার দন্ত উৎপাদন করেন। তার মানে এই লোকগুলোর দাঁতের রোগ থাকবে, আর এই লোকগুলোর হচ্ছে গিয়ে একটু খাদ্যের প্রতি আকর্ষণ থাকবে। ওই যে বীরভদ্র প্রচন্ড মার দিচ্ছে, আক্রমণ চলছে, বীরভদ্রের আক্রমণে দক্ষ যজ্ঞ ভণ্ড হয়ে গেছে, সবাই যে যার মতন পালিয়ে গেছে, এই কি করতে গেছে না একটু নৈবেদ্য খেয়ে আসে। তার মানে কি, এই লোকটা খিদে কন্ট্রোল করতে পারবে না এবং এই খেতে চাইবে, খেতে ভালোবাসবে। পরিষ্কার হলো? রেবতী নক্ষত্রে রবির সঞ্চারকালে, রেবতী নক্ষত্রে রবির সঞ্চার হচ্ছে এপ্রিল মাসের 1 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত। এরপরেই রেবতী টপকে রবি চলে যাবে কোথায়? কোথায় চলে যাবে বলুন তো? মিশে অশ্বিনী নক্ষত্র। সেই অশ্বিনী নক্ষত্রে, তখন কিন্তু রবি তুঙ্গ হবে। তাই রবি তুঙ্গ হওয়ার প্রিপারেশন রেবতী নক্ষত্রেই শুরু করেছে। এই সময়টা হচ্ছে একটা স্পেসিফিক সময়, যেটা আপনারা কেউ জানেন না। সেটা হচ্ছে এই সময় মৎস্য জয়ন্তী পালন করা হয়। সূর্যদেব মীন রাশিতে রেবতী নক্ষত্রে থাকাকালীন মৎস্য অবতার জন্মগ্রহণ করেছিলেন। মৎস্য অবতার আপনারা নাম শুনেছেন, যে পৃথিবীতে যখন একটা যুগ থেকে আর একটা যুগের পরিবর্তন ঘটে, তখন মৎস্য অবতার সে হচ্ছে গিয়ে পৃথিবীর সকল প্রাণীকে রক্ষা করবার দায়িত্ব নিয়েছিলেন। বিশাল মৎস্য হিসেবে তিনি সমস্ত প্রাণীকে জাহাজে করে নিয়ে, নৌকায় করে নিয়ে গিয়ে চলে গিয়েছিলেন। বিভিন্ন
পুরাণ বা বিভিন্ন পৌরাণিক গ্রন্থ, বিভিন্ন জাতি, বিভিন্ন ধর্মের পৌরাণিক গ্রন্থে আমরা এই মৎস্য অবতারের গল্প শুনে থাকি। এবং আমরা জানি এটাও যে কোনো একটা সময় যে ডাইনোসর যুগ প্রবল ভূমিকম্পের ফলে ধ্বংস হয়ে যাওয়ার সময় তার পরবর্তীকালে আবার নতুন প্রাণীর, নতুন বীজ, নতুন জীবনের উদ্ভব হয়েছিল। তাই এই যে মৎস্য অবতারের অস্তিত্ব, এটা আমরা কিছুটা অস্বীকার করলেও পুরোপুরি অস্বীকার করতে পারি না। এর আগে আমাদের নোয়ার জাহাজের গল্প আমরা পাই, সেটা হচ্ছে সম্ভবত ওই আহ ভিন দেশীয় ধর্মগ্রন্থে, আমি ঠিক জানি না, কিন্তু আমাদের ভারতীয় পুরাণ, মৎস্য পুরাণ, সেখানেও কিন্তু এই মৎস্য সম্পর্কে বিস্তারিত রয়েছে। এবং মৎস্য জয়ন্তী, তার অবতারের সময়কাল, সেটা হচ্ছে উম মৎস্য অবতারের প্রবেশ। আচ্ছা, আর মীন রাশিতে, মীন শব্দের অর্থ কিন্তু মৎস্য। খেয়াল রাখবেন, সূর্যদেব যখন মৎস্য আহ রাশি, মীন রাশি অতিক্রম করেন, তখন মৎস্য অবতারের জন্ম হয়। আর তার জন্মকালে যে নক্ষত্র, মৎস্য অবতারের যে জন্ম নক্ষত্র, এই নক্ষত্রটি হলো কৃত্তিকা নক্ষত্র। কৃত্তিকা নক্ষত্র ইন্ডিকেট করে ছেদ, বিচ্ছিন্ন হয়ে যাওয়া, সম্পূর্ণ নতুন অবস্থা। আহ বিনাশের পরে পরিবর্তনের সময় আগের সমস্ত যোগসূত্র ছিন্ন করে নতুন জায়গাতে যাওয়া, নতুন জন্মে পদার্পণ, তাকে নির্দেশ করে কৃত্তিকা নক্ষত্র। আপনারা প্রত্যেকেই জানেন যে ভরণী নক্ষত্রের নির্দেশক হচ্ছেন যমরাজ। তিনি ধর্মরাজ, তিনি ভরণী নক্ষত্রের নির্দেশক, তিনি মৃত্যুর দেবতা। তিনি একটা প্রাণকে হরণ করবার ক্ষমতা রাখেন, এবং সেই প্রাণকে হরণ করবার পরে নেক্সট স্টেপে পুনর্জন্মের সূত্রপাত সেটা কৃত্তিকা নক্ষত্রে হয়ে থাকে। এবং চন্দ্র যখন কৃত্তিকা নক্ষত্রে ছিল, সূর্যদেব যখন রেবতী নক্ষত্রে ছিল, সেই সময় মৎস্য অবতার জন্মগ্রহণ করেন, এবং তার উপস্থিতিতে সৃষ্টি হয় যুগারম্ভ। নতুন যুগের সূত্রপাত আমরা সেই সময় প্রাপ্ত হয়ে থাকি। তাহলে রেবতী নক্ষত্রের মানুষদের মধ্যে কিন্তু নতুন কিছু করবার পূর্ণ ক্ষমতা সেটা অবশ্যই রয়েছে। আচ্ছা, অতঃপর আহ তাহলে এইটুকু আমরা বুঝতে পারলাম। এই প্রশ্ন পর্যন্ত কারোর কোনো প্রশ্ন? কারোর কোনো প্রশ্ন নেই? কি অন্যায়? স্যার স্যার, তাহলে আপনি যে প্রথম বললেন রেবতী নক্ষত্রে থাকলে মানুষের একটু দুঃখ কষ্ট হয়, এটা কেন বললেন স্যার? মানুষ কি হয়? মানে ওই বললেন না যে রেবতী নক্ষত্র ভালো নক্ষত্র, কিন্তু এই নক্ষত্রে জন্ম হলে কিছুটা দুঃখ কষ্ট ফেস করতে হয়, এমন কিছু? হ্যাঁ, সেই জায়গাটাতে আমরা আসছি, আমরা একটু পরেই বলবো। তাহলে এই পর্যন্ত মোটামুটি পরিষ্কার হলো। তাহলে এই ক্যারেক্টারিস্টিক্স গুলো রেবতী নক্ষত্র আমাদেরকে দিয়ে থাকবেন। এবং আমাদের যদি জন্ম রেবতী নক্ষত্রে হয়, তাহলে সেই ক্যারেক্টারিস্টিক্স গুলো আমরা পাবো। এবার হচ্ছে গিয়ে আমরা ধরে নিচ্ছি কারণ দশমপতি রেবতী নক্ষত্রে রয়েছে। তাহলে এখানে আমরা কি পেলাম? এই লোকটা এর কর্মক্ষেত্রে একটা আহ সুন্দর রেপিটেশন বা একটা সুস্থ পরিবেশ পছন্দ করবেন, এবং যেখানে একটা রিদম থাকবে, যেখানে একটা সুর থাকবে। আমার সৃষ্টি উনি নিতে পারবেন। আমি যাব, শান্তিপূর্ণভাবে কাজ করব, মনে তৃপ্তি আসবে, হ্যাপি হ্যাপি কাজ করে ফিরে আসব, এই ব্যাপারগুলো তিনি এক্সপেক্ট করবেন। যদি হচ্ছে গিয়ে কারণ সপ্তমপতি রেবতী নক্ষত্রে থাকে, তাহলে সেই মানুষটার ওয়াইফ, মানে ধরে নিচ্ছি পুরুষ, সেই মানুষটার ওয়াইফ গান বাজনা করতে বা শুনতে ভালোবাসবেন। তার
কিছু বাজনার উপরে অধিকার, সুর, তাল, এগুলোর উপরে নলেজ, এগুলো দেখতে পাওয়া যায়, এগুলো থাকবে, কিছু করার নেই। আবার যদি কারোর ক্ষেত্রে সন্তান রেবতী নক্ষত্রে থাকে, পঞ্চমপতি রেবতী নক্ষত্রে রয়েছে, তাহলে তার সন্তান প্রাপ্তির ক্ষেত্র বা সন্তানের মুভমেন্ট, সন্তানের বড় হয়ে ওঠা, এই সমস্ত ক্ষেত্রে একটা অদ্ভুত ছন্দবদ্ধতা দেখতে পাওয়া যাবে। এই মানুষগুলোর মধ্যে পরিবর্তনশীলতা থাকবে। এই মানুষটার জীবনের যে পরিবর্তন সূচিত হবে, ট্রান্সফরমেশন, একটা স্তর থেকে আরেকটা স্তরে যাওয়ার প্রচেষ্টা, সেই ট্রান্সফরমেশন, সেটা কিন্তু এই দিকটা থেকে হবে। যেরকম সেকেন্ড, ধরুন একজন মানুষ, কিন্তু সাধারণ মানুষ, সে হঠাৎ করে ঠিক করলো যে আমি এবার একটু অন্য পথে হাঁটবো, আমি আধ্যাত্মিকতার পথে হাঁটতে পারি, আমি স্পিরিচুয়ালিজমকে আমার পথ হিসেবে বাঁচতে পারি। তো এই যে বাছার রাস্তাটা, যদি তার সপ্তমপতি রেবতী নক্ষত্রে থাকে, তাহলে সেই মানুষটা কিন্তু রেবতী নক্ষত্রে ওই বউয়ের কথায় বা বউয়ের অনুপ্রেরণায় আধ্যাত্মিকতার পথে হাঁটার চেষ্টা করে। এই অংশটুকু পরিষ্কার হলো? তাহলে আমরা নেক্সট লেভেলে যাবো। আচ্ছা, ঠিক আছে, সবাই মোটামুটি চ্যাট বক্সে লিখে দিয়েছেন যে বোঝা গেছে, কোনো অসুবিধা নেই। তবে আমরা পরের পার্টি চাই। রেবতী নক্ষত্রের বিষয় হচ্ছে পুনর আরম্ভ, অর্থাৎ নেক্সট রিপ্রেজেন্টেশন, পুনর্জন্ম, নতুন করে শুরু করা, এই সমস্ত ব্যাপার। সৃষ্টির পরিবর্তে এই ক্ষেত্রে আমরা কিন্তু দশার পরিবর্তন দেখতে পাই। এখানে খেয়াল রাখবেন, দক্ষ যজ্ঞে পুষণের দন্তচ্ছেদ নির্দেশ করে কঠিন অন্ন গ্রহণে অক্ষমতা, মানে দাঁত তুলে দিয়েছে, এবার কঠিন জিনিস চিবিয়ে খাবে কি করে। এই সময়, এই সময়ের যে ক্ষেত্রটা, এই ক্ষেত্রের যে মানুষজন, তারা কিন্তু বেশি চিবিয়ে খেতে পছন্দ করে। তাহলে রেবতী নক্ষত্রে যে সমস্ত মানুষরা অবস্থান করবেন, হতে পারে পঞ্চমপতি, হতে পারে আপনি স্বয়ং, আপনারা চেষ্টা করবেন যেখানে, সেটা হচ্ছে একটু গিলে খাওয়ার টেন্ডেন্সি। এখানে কোনো রেবতী নক্ষত্রের মানুষ কি আছেন? ঠিক আছে। আমার মেয়ে আছে স্যার। আচ্ছা, তো তাহলে আপনার মেয়েকে তো আমি মোটামুটি চিনি, তো এরা বান্ধবী বলছে আমি, তো এর আপনাদেরকে প্রত্যেককে আমি ভালো করে চিনি। তো এবার এই জিনিসগুলো তো খুব ছোট ছোট জিনিস, এইগুলো যদি মেলে, তাহলে সেটা হচ্ছে কি আপনারা ম্যাচ করেন। গিলে খেতে চায় এরা, এরা বেশি চিবিয়ে খেতে চায় না। তার মানে হচ্ছে এরা একটু আরামপ্রিয় জীবন বেশি পছন্দ করে। এবং আমি আহ বান্ধবীকে দেখেছি, দেখে যতটুকু বুঝতে পেরেছি যে উনি সুর, তাল, রিদম, এই ব্যাপারগুলোকে খুবই বেশি পছন্দ করেন। অন্বেষার ক্ষেত্রে যেটা আমি জানি, সেটা সে পছন্দ করবে। এরপরে হচ্ছে গিয়ে রেবতী নক্ষত্রের প্রকৃতি। প্রকৃতি বলতে এদের যে জাতক জাতিকা, তারা মোটামুটি শক্তপোক্ত দেহ, একটু বড় দেহও বলা যেতে পারে। এরা মোটামুটি সৌভাগ্যবতী বা সৌভাগ্যবান। এরা নিজের পরিবারের জন্য হ্যাপিনেস নিয়ে আসে, এবং অনেক সময় নিজেরা ডিস্টার্ব হয়েও অন্যদেরকে ভালো রাখার চেষ্টা করে। এরা সাধারণত, এদের মুখশ্রী অ্যাট্রাক্টিভ হয়। এরা হচ্ছে বিভিন্ন জায়গায় গ্রহণযোগ্যতা একটু বেশিই পায়। এরা খুব বেশি মাত্রায় অ্যানিমাল লাভার হয়ে থাকেন।
এটা কিন্তু এদের একটা বিশেষ কোয়ালিটি। এরা পশু পাখির আন্দোলন, ওই সমস্ত পশু পাখিকে কষ্ট দিচ্ছে সেই সমস্ত আন্দোলন, এগুলোকে এরা পছন্দ করে। এই ব্যাপারগুলো এদের ক্ষেত্রে দেখতে পাচ্ছি। এরা ভীষণ ভীষণ ভাবে প্রকৃতি প্রেমী এবং প্রকৃতিকে সুস্থ রাখার চেষ্টা এদের মধ্যে দেখতে পাওয়া যায়। এরা গাছ লাগাতে ভালোবাসে। তারপরে এরা মোটামুটি হেল্পফুল, মানুষের উপকার করবার চেষ্টা এদের ক্ষেত্রে থাকে। রেবতীর পছন্দের জিনিস হচ্ছে জলজাত পণ্য। এরা যে খাবার দাবার গুলো খেতে পছন্দ করে সেগুলো একটু জলীয়, রসালো, এই টাইপের খাবারের একটু অ্যাট্রাকশন দেখতে পাওয়া যায়। এরা মাছ ভালোবাসে, পুষতেও ভালোবাসে, খেতেও ভালোবাসে। ফুল, লবণ মুক্ত ইত্যাদির প্রতি এদের অ্যাট্রাকশন থাকে। এরা পারফিউম ইউজ করে, পারফিউমের ক্ষেত্রে কিন্তু এরা খুব ফ্যাসিনেশন এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। এরা যে কোনো পারফিউম ইউজ করবে না, বেছে বুঝে জাজ করে এরা পারফিউম ইউজ করবে। এই ব্যাপারগুলো এদের ক্ষেত্রে আমরা দেখতে পাই। তাহলে আরেকটা স্টেপ আমরা পড়লাম। এবার হচ্ছে গিয়ে বলতে হবে যে এটা কি আদৌ ম্যাচ করলো। স্যার আমার ক্ষেত্রে পারফিউম, ফুল, গাছপালা এগুলো প্রচন্ড ম্যাচ করে গেছে। প্রকৃতি প্রেমী, অ্যানিমাল লাভার, মানে ও নিজে যে পশু পাখি পুষতে পছন্দ করে তা না, কিন্তু এই কারণেই করে না যে ঠিক মতো তাদের যত্ন না নিলে তাদের কষ্ট হয়, মানে রিজনটা ওইটাই আর কি। কিন্তু মাছ একদমই খায় না, কারণ ওর মনে হয় যে মাছ নাকি খেলে মাছটা ওকে কার্স করবে। মানে গোটা মাছ থাকলে পাতে ওর মনে হয় যে তাকিয়ে আছে ওর দিকে এবং ওকে অভিশাপ দিচ্ছে। ছোটবেলা থেকে এইসব ও করে ও মাছটা খায় না। বাট আদার্স যেগুলো আপনি বলেছেন, এটা একদমই প্রত্যেকটা পয়েন্টই অ্যাপ্লিকেবল করার, প্রত্যেকটা পয়েন্টই ওর জন্য ম্যাচ করছে আর কি। এরপরে আমরা চলে যাব একটু প্রেডিক্টিভ টেকনিকের দিকে। তাহলে প্রথম আমরা যা করব সেটা হচ্ছে রেবতী নক্ষত্রের দেবতা সম্পর্কে আমরা জানলাম। তার কোয়ালিটি, সে কেমন দেবতা, সে কি কাজকর্ম করে, সেগুলো আমরা সবই জানতে পারলাম। এবং তার জাতি, সে হচ্ছে আদিত্য। আদিত্য মানে হচ্ছে অদিতির পুত্র। সে হচ্ছে আদিত্য, কাশ্যপ মুনির থেকে এদের জন্ম। এরা হচ্ছে আদিত্য। এখানে দেবতা তো আমরা বললাম পোষণ। এই নক্ষত্রে যে তারার সংখ্যা, তারা এটা হচ্ছে 32। এটা এক্ষুনি এক্ষুনি আমাদের দরকার নেই, এটা স্ত্রীলিঙ্গ। তারপরে রেবতী নক্ষত্রের মানুষদের মধ্যে ফেমিনিন ক্যারেক্টারিস্টিক্সটা কিন্তু বেশি আসবে। লালন পালন করা, স্নেহ, ভালোবাসা, ভালো রাখার একটু চেষ্টা করা, আদর যত্ন, একটু গাইড করা, আগলে রাখা, যেগুলো ফেমিনিন ক্যারেক্টারিস্টিক্স, সেইগুলো একটু বেশি মাত্রায় আমরা দেখতে পাবো। এরা একটু একা থাকতে ভালোবাসে। এরা কিন্তু যে আমি সত্তা, এই ব্যাপারটা যাতে কোনোভাবেই ডিস্টার্ব না হয়, আমার আমিকে তুমি ডিস্টার্ব করতে এসো না, এইটা হচ্ছে গিয়ে এদের জীবনের একটা জায়গা। আমি আমার মতো কিছুটা, পুরোটা না হয়, কিছুটা আমি তোমার সঙ্গে থাকবো, কিছুটা আমি তোমার মতো চলবো, কিন্তু তার মধ্যেও আমার আমিত্বটুকু কোনোভাবেই ডিস্টার্ব করা যাবে না। এইটা কিন্তু এদের মধ্যে ভীষণ ভীষণ ভাবে দেখতে পাওয়া যাবে। এবং এরা এটা মেনটেন করতে পছন্দ করে। এরা মিউজিক তো ভীষণ পছন্দ করে, আমরা বলেছি। এদের বর্ণ হচ্ছে দে দো চাচি। এদের বর্ণ হচ্ছে দে দো চাচি। কিরকম ব্যাপার? চারটে চরণের চারটে বর্ণ। মানে রেবতী নক্ষত্রের প্রথম চরণ দ, ডি, ডি ই, ডে। আর দ্বিতীয় চরণ হচ্ছে দো। আর তৃতীয় চরণ হচ্ছে চা। চতুর্থ চরণ হচ্ছে চি, দে দো চাচি। মানে চাকরির কাছে কিছু চাইছে আর কি। রেবতী নক্ষত্র নির্দেশিত অঙ্গ হচ্ছে হাঁটু। এই মানুষগুলোর হাঁটুতে সমস্যা থাকবে। প্রথম দিকে এদের হাঁটু অনেক বেশি বলবান হবে, কিন্তু পরবর্তীকালে এদের হাঁটুতে বেশ কিছু সমস্যা, যন্ত্রণা, ব্যথা ইত্যাদি দেখতে পাওয়া যাবে। এরা হাঁটু রোগে আক্রান্ত হবে খুব সহজেই। যদি আর্থারাইটিস হয় বা এই ধরনের কোনো সমস্যা হয়, সেই ক্ষেত্রেও কিন্তু এদের হাঁটুই সবচেয়ে বেশি আক্রান্ত হবে। এটা আপনারা আপনাদের বাড়িতে বা আপনারা নিজেদের ক্ষেত্রেও মিলিয়ে দেখবেন, সেই ক্ষেত্রে এটা ম্যাচ করবে।
পরে রেবতীর পুরুষার্থ হচ্ছে মোক্ষ, পুরুষার্থ সেটা হচ্ছে মোক্ষ। এটা খেয়াল রাখতে হবে। রেবতীর পড়ার সময় আমরা প্রথমেই বললাম যে এখানে স্পিরিচুয়ালিজম আছে এবং সমস্ত রকম আধ্যাত্মিকতা তার শেষ পরিণতি সেটা হচ্ছে মোক্ষ। আমরা আধ্যাত্মিক পথে হাঁটার চেষ্টা করি বিভিন্ন রকম কার্স, অভিশাপ থেকে বাঁচার জন্য। তাহলে অভিশাপ থেকে বাঁচার জন্য আমরা যে ব্যবহার করি সমস্ত রকম আধ্যাত্মিক চিন্তা চেতনা, নিজেদেরকে পরিশুদ্ধ বিশুদ্ধ রাখার চেষ্টা করি, এই ব্যাপারটা হচ্ছে রেবতী নক্ষত্রে এর সঙ্গে কিন্তু কানেক্টেড, এবং এর যে পুরুষার্থ সেটা অবশ্যই মোক্ষ। এবার এই পর্যন্ত কারোর বুঝতে অসুবিধা হলে একটুখানি বলুন। কর্ম হচ্ছে কৃষিকার্য, প্লাস কারণ গবাদি পশুর সঙ্গে কানেক্টেড কর্ম হচ্ছে কৃষিকার্য। দুধ সংক্রান্ত পেশা এই ধরনের বিষয়। এর দশা হচ্ছে সংহার, বিনাশ। মৎস্য অবতারের সঙ্গে কানেক্টেড, যখন বিনাশ এসেছিল সেই সময় রেবতী নক্ষত্রের রবি থাকাকালীন মৎস্য অবতার অবতরণ করেছিলেন। এর বৃক্ষ মহুয়া, এই ব্যাপারটা মহুয়া হচ্ছে গিয়ে একটা মহুয়া গন্ধযুক্ত বৃক্ষ, বড় ফুল গাছ বলা যেতে পারে, কারণ মহুয়া ফুল। তো এই ক্ষেত্রে কোনো জিনিসপত্র মহুয়া এক্স্যাক্টলি সবসময় যে আমরা মহুয়া ব্যাপারটাকে পাবো, বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন উত্তর এই নক্ষত্রের সম্পর্কে সম্পর্কিত গাছ বা অন্যান্য বিষয় থেকে পাওয়া যায়। যেমন ধরুন বলা হলো যে আমার সোনার আংটি হারিয়ে গিয়েছে, হোরারি করতে হবে। তো হোরারি করতে গিয়ে আপনি জাস্ট দেখলেন যে এটা রেবতী নক্ষত্রে অবস্থান করে রয়েছে। আপনি যে আপনার যে ইন্ডিকেটর, আপনার যে সিগনিফায়ার, সে রেবতী নক্ষত্রে অবস্থান করে রয়েছে। তার মানে হচ্ছে রেবতী নক্ষত্রের থ্রুতে আপনার পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে কোথায় কোথায় পেতে পারেন? পুকুর পাড়ে। পুকুরে কে থাকে? মাছ থাকে। রেবতী নক্ষত্রের সঙ্গে আমরা মৎস্য অবতারকে কানেক্ট করলাম, তাহলে পুকুরে থাকে মাছ, মীন রাশি। রেবতী নক্ষত্র আমার সিগনিফায়ার, তাহলে পুকুরের ধারে পাওয়া যেতে পারে। পুকুরের ধারে কোথায়? যে দিকটা থেকে মাছেরা খাওয়া দাওয়া করে বা মাছেদের সংখ্যা বেশি, সেই দিকটাতে হচ্ছে গিয়ে পাওয়ার সম্ভাবনা রয়েছে। মহুয়া ফুল গাছের নিচে সেই জিনিসটা পাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যেতে পারে। মহুয়া মানে মহুয়াই নয়, যে কোনো একটু মোটা একটু কাষ্ঠল গাছ যার ফুল হয়, যে এমন একটা গাছ যে গাছে আমরা ফুল পাই। এর তত্ত্ব অবশ্যই জল তত্ত্ব। এর উপাদান হচ্ছে জীব। জীব মানে অবশ্যই খেয়াল রাখবেন এখানে বৃহস্পতির একটা কানেক্টিভিটি আছে, কারণ বৃহস্পতি তিনি হচ্ছেন জীব কারক গ্রহ। পার্থিব প্রকাশ সেটা হচ্ছে শিশু। ধরুন এক্ষেত্রেও আপনারা বুঝতে পারবেন যে কোনো একটা ঘটনা ঘটেছে, সেটা কিভাবে শুরু করা উচিত, কিভাবে প্রতিকার করা উচিত, কিভাবে প্রাপ্তি হতে পারে, এখানে শিশুদের একটা কানেক্টিভিটি দেখতে পাওয়া যাবে। পুকুরের পাশে শিশুদের খেলার মাঠ, এই ব্যাপারটা কিন্তু রেবতী নক্ষত্রের দ্বারা ইন্ডিকেটেড হবে। কোথায় ব্যবহার করবেন, কিভাবে ব্যবহার করবেন, ব্যবহার দক্ষতা, এটা আপনারা ধীরে ধীরে শিখবেন। এরকম নয় যে ব্যাপারটা ম্যাজিক একবারে শিখে নেবেন। আর এত কিছু করা হচ্ছে যে এইগুলো মাথায় রাখাটা খুবই কঠিন। রেবতী নক্ষত্র হচ্ছে সমুদ্র শেষ হয়ে নতুন যুগের আরম্ভ। মেষ ভেড়া, সে হচ্ছে গিয়ে পাটা রাখছে মাটিতে ভূমিতে, এরকম অবস্থা, সেটা হচ্ছে রেবতী নক্ষত্র। তাহলে এখানে সমুদ্রের শেষ হওয়ার একটা জায়গা বা এমন একটা ক্ষেত্র যেখানে সমুদ্র শেষ হতে পারে, মানে সমুদ্রের মতন গভীর একটা জায়গা, সেরকম বিষয়কে নির্দেশ করে রেবতী নক্ষত্র। এটা হচ্ছে মায়া সমুদ্র।
এখানে কিন্তু মায়া এই ব্যাপারটা ভীষণ ভীষণ ভাবে অ্যাক্টিভ। মায়া মানে ম্যাজিক। তাহলে রেবতী নক্ষত্রের মানুষদের ম্যাজিকে ইন্টারেস্ট থাকার একটা সম্ভাবনা এটা দেখতে পাওয়া যাবে। হ্যাঁ হলে ইয়েস লিখুন, ওয়াই লিখে দিন। যদি রেবতী নক্ষত্রের মানুষরা এটা দেখতে পান তাহলে ইয়েস লিখে দিন। এরা প্রচন্ড ভাবে কল্পনা প্রবণ। কল্পনা প্রবণ মানে চরম চরম কল্পনা প্রবণ। এদের কল্পনার গভীরতা অসীম। এরা ভীষণ ভীষণ ভাবে গল্প লিখতে পারে। এরা খুব ডিটেকটিভ গল্প পড়তে ভালোবাসে। এদের এই সমস্ত বিষয়ের প্রতি আকর্ষণ থাকে। ভবিষ্যতে কি হচ্ছে হতে পারে এই সমস্ত বিষয় নিয়ে এদের একটা চরম পাওয়া যায়। এরা অ্যাস্ট্রোলজি ভালোবাসে এবং এই ধরনের বিষয়কে স্টাডি করে আরো জানবো আরো জানবো আরো জানবো, যেখানে একটা মিস্ট্রি লুকিয়ে আছে সেই ব্যাপারটাকে রিভিল করার চেষ্টা, সেটা এই মানুষগুলোর মধ্যে দেখতে পাওয়া যায়। রেবতী নক্ষত্র হচ্ছে মণিপুর চক্রের সঙ্গে কানেক্টেড। মণিপুর চক্র মানে আমাদের নাভি সংলগ্ন অংশ, যাদেরকে আমরা বলতে পারি ওই যেটাকে ওই প্যানক্রিয়াস যেখান থেকে ইনসুলিন সিক্রেশন হয় ওর আশেপাশের ক্ষেত্র, অ্যাড্রিনাল গ্ল্যান্ডকে কিছুটা বলা যেতে পারে মণিপুর চক্র। অ্যাক্টিভেশন এজ হচ্ছে 12, 32, 42। তাহলে পজিটিভ বা নেগেটিভ এই দুইয়ের ক্ষেত্রেই 12, 32, 42 এই বয়সগুলোতে রেবতী নক্ষত্র কিন্তু ভীষণ ভীষণ ভাবে অ্যাক্টিভ হয়ে যাবে। অ্যাক্টিভ বা অ্যাক্টিভেটেড দুটোই বলা যেতে পারে। রেবতী নক্ষত্র অ্যাক্টিভ হতে পারে, অ্যাক্টিভেটেডও হতে পারে। এবং সেটা কখন হবে? সেটা হবে 12 বছর বয়সে, 32 বছর বয়সে এবং 42 বছর বয়সে। এটা আমাদের খেয়াল রাখতে হবে যখন আমরা রেবতী নক্ষত্র নিয়ে কাজ করব। ধরুন রেবতী নক্ষত্রে কোনো একজন জাতকের আহ চতুর্থপতি অবস্থান করে রয়েছে। রেবতী নক্ষত্রে কোনো একজন জাতকের চতুর্থপতি অবস্থান, আপনার চার্ট দেখে মনে হলো যে এই মানুষটার বাবা নাও থাকতে পারে। তাহলে বাবা মারা যাওয়ার সময় রেবতী নক্ষত্র থেকে আপনি যদি জাজ করেন তাহলে সেটা কিন্তু 12, 32 বা যেটা আমরা বললাম 46 না 42, 12, 32, 42 এই বয়সগুলোতে ওটা হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ চতুর্থপতি হচ্ছে, চতুর্থ মারা হচ্ছে নবমের অষ্টম, তিনি রেবতীতে রয়েছেন। ফলে এখানে রেবতী নক্ষত্রের একটা কানেক্টিভিটি দেখতে পাওয়া যাবে। সেটা ওয়াটার রিলেটেড হতে পারে, বাবার শরীরে কোনো ওয়াটার রিলেটেড ইমব্যালেন্স হতে পারে, মূত্র সংক্রান্ত পীড়া সৃষ্টি হতে পারে, অবশ্যই পারে। এই বিষয়টি আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমরা এই নক্ষত্রের যুগ তারা বা যুগ্ম নক্ষত্র এই সমস্ত নিয়ে আমি বলতে আসছি না। এই নক্ষত্র হচ্ছে গিয়ে সাধারণ বাইনারি স্টার একে বলা হয়। এখানে দুটো নক্ষত্র খুব ক্লোজে থেকে একটা নক্ষত্রের মতোই আচরণ করে, তাই একে বাইনারি স্টার বলা হয়। আর এর যে বিশাল উষ্ণতা, বিশাল সাংঘাতিক এরকম ব্যাপার নয়। এর বর্ণ হচ্ছে হরিদ্রাভ সাদা। ভাবুন একবার, এইটা কিন্তু আমাদের বিজ্ঞানীরা, বিজ্ঞানী নয় ঋষিরা, তারা বহু আগে আগে বলে গেছেন যে এরকম একটা নক্ষত্র রয়েছে, তার হচ্ছে রেবতী, এবং সেই নক্ষত্রটা বর্ণ হচ্ছে হলদেটে সাদা। কি সাংঘাতিক পর্যবেক্ষণ! সাংঘাতিক না? হ্যাঁ স্যার। ঠান্ডা। খুব বাড়া হবে।
রেবতী নক্ষত্রে আমরা যে কাজকর্মগুলো করব, চন্দ্র রেবতী নক্ষত্রে থাকাকালীন যে কাজ করব, সেই কাজকর্মগুলোর কিছু বিশেষ ফল আমরা রেবতী নক্ষত্রতেও আমরা কিছু বিশেষ কার্য সম্পাদন করতে পারি। ক্ষেত্রে রেবতী নক্ষত্রের কিছু শুভ সংস্কার আছে। কিরকম? প্রথম হচ্ছে নামকরণ, এটা অত্যন্ত শুভ রেবতী নক্ষত্রে। অন্নপ্রাশন, এটাও করা যেতে পারে। কর্ণবেদ, মুন্ডন, ক্ষৌরকর্ম, শিক্ষা আরম্ভ, পৈতা, রিক্সা এবং বিবাহ, এই সমস্ত কাজকর্ম আমরা রেবতী নক্ষত্রে করতে পারি। রেবতী নক্ষত্রে যদি কেউ নতুন বস্ত্র পরিধান করেন, সেই ক্ষেত্রে কিন্তু অর্থ সম্পত্তি লাভ, অলংকার প্রাপ্তির সম্ভাবনা তৈরি হবে। তাহলে নতুন জামা কাপড় রেবতী নক্ষত্রে পরলে টাকা পয়সা বাড়তে দেখতে পাওয়া যাবে। যদি রেবতী নক্ষত্রে কোনো কন্যার প্রথম ঋতুস্রাব হয়, রেবতী নক্ষত্রে যদি কোনো কন্যার প্রথম ঋতুস্রাব হয়, সেই ক্ষেত্রে তিনি ধার্মিক হবেন, তার সুসন্তান প্রাপ্তি হবে, এবং সেই সন্তান এবং তিনি বা অথবা তিনি তারা কিন্তু যুগের পরিবর্তন ঘটাতে সক্ষম হবেন। তাদের মধ্যে বিশেষ ক্ষমতা দেখতে পাওয়া যাবে। আর যদি কোনো শ্রাদ্ধানুষ্ঠান রেবতী নক্ষত্রে হয়, তাহলে সেই শ্রাদ্ধানুষ্ঠান পূর্ণ ফলদায়ী হবে, এবং সেই শ্রাদ্ধানুষ্ঠানে গবাদি পশু প্রাপ্তি, গবাদি পশুর অধিগ্রহণ ইত্যাদি আমরা দেখতে পাবো। সবাই জানেন যে রেবতী নক্ষত্রের শেষের দিকটা গন্ডমূল বিন্দু বা গন্ধান্ত ইত্যাদিতে পড়বে। এই গন্ডমূল বিন্দু সম্পর্কে বহু মত রয়েছে, তো আমরা ধরে নেব যে একদম শেষের দিকটা গন্ডমূল বিন্দুতে পড়বে। রেবতী নক্ষত্রের শুভ সংস্কার আমরা পেলাম। সংস্কার আর ক্রিয়া, এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। রেবতী নক্ষত্রে আমরা কি কি করব? ফল কর্ষণ, চাষবাস, গাছপালা লাগাবো। বীজ বপন রেবতী নক্ষত্রে করবে। আপনারা পঞ্জিকাতে দেখতে পান যে বিভিন্ন বিষয়ে লেখা থাকে যে আজকে এটা করা যাবে, সেটা কিন্তু পুরোপুরি নক্ষত্র অনুযায়ী লেখা থাকে। কূপ খনন অর্থাৎ জল সম্পর্কিত যে কোনো কাজ আমরা রেবতী নক্ষত্রে করব। নৃত্য শিক্ষা, নাচ গান, কারণ আগেকার দিনে আমরা দেখতাম না যে ওই মৃদঙ্গটা বাজাচ্ছে আর নর্তকী নাচ করছে, তো এখানে কিন্তু নৃত্য শিক্ষাটা সরাসরি কানেক্টেড। পুনর্মিলন, পুনর্মিলন মানে হচ্ছে আরেকবার নতুন করে একটা সুযোগ, নতুন করে একটা মিলন ইত্যাদি। নতুন বস্ত্র পরিধান রেবতীতে অত্যন্ত শুভ। এরপরে রয়েছে অলংকার প্রাপ্তি আর কলা বিদ্যায় পারদর্শিতা, আর্ট এন্ড ক্রাফটস এর উপরে পারদর্শিতা। এরপরে আমরা চলে আসব রেবতী নক্ষত্র সম্পর্কিত সাধারণ প্রতিকারে। এখানে কি কি প্রতিকার? রেবতী নক্ষত্রের প্রতিকার রয়েছে ডাল দান এবং সেবন, ছাগ দান, গবাদি পশু দান, এটা অত্যন্ত শুভ। রেবতী নক্ষত্রে আমরা যে ব্রত পাঠ করতে পারি, এটা হচ্ছে আদিত্য ব্রত। আমরা ত্রিচকল্প সূর্য নমস্কার, এটাও আমরা করতে পারি। এই বিষয়ে আমরা ভাবনা চিন্তা পরে করে দেখবো, কিন্তু জিনিসটার নাম হচ্ছে ত্রিচকল্প সূর্য নমস্কার। এই ক্ষেত্রে একটা বৈদিক সূক্ত আছে, পুষাণ সূক্ত, আর ঋগ্বেদে বিভিন্ন আদিত্যের সম্পর্কে সূক্ত রয়েছে, সেখানে পুষাণ সূক্ত দেখতে পাওয়া যায়, স্তোত্র টাইপের।
এছাড়াও মধু সূক্ত, সেটাও কিন্তু আমরা পাঠ করতে পারি। তাহলে রেবতী নক্ষত্র সম্পর্কে সাধারণ আইডিয়াস আমরা পেয়ে গেলাম। এবার আমরা চলে আসবো একটু পৌরাণিক কাহিনীতে। পৌরাণিক কাহিনী মানেই মহাভারত। তো রেবতী তিনি ছিলেন বলরামের স্ত্রী। আপনারা বলরামের নাম সবাই শুনেছেন। শ্রীকৃষ্ণের অগ্রজ তিনি ছিলেন বলরাম, তার স্ত্রী তিনি হলেন রেবতী। তো বলরামের জন্ম বৃত্তান্ত, এই বিষয় নিয়ে আমি আপনাদের সঙ্গে পরে একদিন ডিসকাস করব। তো বলরামের স্ত্রী তিনি হচ্ছেন রেবতী। তিনি হচ্ছেন কুশস্থলী, তার রাজা কাকুদমি, এবং তার কুদমির কন্যা হচ্ছেন রেবতী। তিনি সুন্দরী এবং বহু গুণবতী। এই রাজ্যটা হচ্ছে জলমগ্ন রাজ্য। এবার এটা জলে ডোবা রাজ্য হতে পারে, আবার জলের তলার রাজ্যও হতে পারে। তো কুশস্থলীর রাজা কাকুদমি, তার কন্যা হচ্ছে গিয়ে রেবতী। এবার তার বিয়ের বয়স হয়ে গেছে, রেবতী বড় হয়ে গেছে। এবার খুঁজতে হবে পাত্র। তিনি আহ খুঁজতে শুরু করেন এবং এর জন্য তিনি স্বর্গলোক, ব্রহ্মলোক, বিভিন্ন লোকে গমন করেন। ঐশ্বরিক রাজ্যে ভ্রমণের কারণে তার সময় সম্প্রসারিত হয়। এইখানে কিন্তু একটা বিশাল গল্প রয়েছে। এইখানে টাইম ডাইলেশন, অর্থাৎ তিনি এই যে ভিন্ন ডাইমেনশনে গেলেন, মাল্টিভার্স, আমরা সেই পড়েছি না, ইয়েতে পড়িনি, আমরা শুনেছি মাল্টিভার্স। আহ মার্ভেল মার্ভেল মুভিস, মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের যে মুভি, সেখানে আমরা মাল্টিভার্সের কনসেপ্ট পাই। তো এইখানে ব্রহ্মলোক বা দেবলোক বা বিষ্ণুলোক বা এই লোকগুলো তো আলাদা আলাদা জায়গায় রয়েছে। সেগুলো যাওয়ার জন্য এদের টাইম ডাইলেশন, সময় সম্প্রসারিত হয়। এবং তিনি যখন পৃথিবীতে ফিরে আসেন, তখন বহু প্রজন্ম অতিবাহিত হয়ে যায়। ফলে তার এই পাত্রী অন্বেষণ, এইটা হচ্ছে গিয়ে আহ একদম ডিলেড হয়ে যায়। তো ব্রহ্মলোকে যাওয়ার সময় ব্রহ্মা তাকে জানান যে তোমার কন্যার ভাগ্যে যে পুরুষ রয়েছেন, তিনি শেষ নাগের অবতার বলরাম। এবং সেই সময় রেবতী মৎস্য রূপ ধারণ করে বিচরণ করতে শুরু করেন এবং তার সঙ্গে বলরামের দেখা হয় এবং বিবাহও হয়। তো এটা আমাদের একটা বৈদিক কাহিনী রেবতী সম্পর্কিত। এবং এখানে অনেক কিছু বিষয় রয়েছে, ভীষণ হাই লেভেল সাইন্টিফিক থটস রয়েছে, যেমন আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি, টাইম ডাইলেশন, তারপরে হচ্ছে গিয়ে আহ রূপান্তর, নিজেকে মৎস্য রূপে রূপান্তরিত করবার ক্ষমতা, নিজেকে প্রয়োজন অনুযায়ী জলে চালিত করবার ক্ষমতা। এখানে অ্যাডাপ্টেশন এটাও রয়েছে, যে আমি ছিলাম মানুষ, সেখান থেকে হয়ে গেলাম আমি রেবতী নক্ষত্রের রেবতী, সে জলের মধ্যে চড়ে বেড়াচ্ছি, ঘুরে বেড়াচ্ছে। এই যে বিশেষ ক্ষমতা, এটা রেবতী নক্ষত্রের মধ্যে চলে এসছে। এবং এই যে অ্যাডাপ্টেশন, এই যে রূপান্তর, এই যে বিজ্ঞান মনস্কতা, এই ব্যাপারগুলো কিন্তু রেবতী নক্ষত্রের মধ্যে রয়েছে। আমরা অনেকেই জানতাম যে রেবতী নক্ষত্র, রেবতী তিনি হচ্ছেন বলরামের স্ত্রী রেবতী। কিন্তু এখানে যে টাইম ডাইলেশন, অর্থাৎ সময় সম্প্রসারণ, রেবতীর জন্য পাত্র খুঁজতে গিয়ে ফিরে এসে দেখলেন যে অনেক যুগ চলে গেছে। রেবতী তখনও ছিল, কিন্তু এই যে বহু যুগ অতিবাহিত হয়েছে, এখানে রেবতীর কিছু রূপান্তর হয়েছে। সেই রূপান্তর সম্পর্কে ডিটেল কিন্তু আমাদের কাছে নেই। পরবর্তীকালে রেবতী শেষনাগের অবতার বলরামকে বিবাহ করেন। এবার হাই লেভেল প্রেডিক্টিভ টেকনিক, হাই লেভেল প্রেডিক্টিভ টেকনিকে আসার আগে আমরা একটু পেশাগত সম্পর্কে জানি। রেবতী নক্ষত্র হচ্ছে আর্টিস্ট, চিত্রশিল্পী, সঙ্গীত শিল্পী অবশ্যই, কারণ সিম্বল মৃদঙ্গ। এর সঙ্গে সঙ্গে রেবতী হচ্ছেন ভাষাবিদ। কারণ আমরা ওইখানে দেখেছি, আমরা প্রথমেই দেখেছি যে রেবতী নক্ষত্রের সঙ্গে বৃহস্পতি সম্পর্ক রয়েছে, তাই বহু ভাষা সম্পর্কে ডিটেইল বা ভাষা উপস্থিত বুদ্ধি, সঠিক কথা বলার ক্ষমতা, প্রত্যেকটা বিষয় আমরা রেবতী নক্ষত্রের ক্ষেত্রে পাই। রেবতী নক্ষত্রের একটা অদ্ভুত পেশা আছে, যেটা হচ্ছে টাইম ক্যালকুলেটর, যে টাইম, সময় ক্যালকুলেট করে। কিন্তু ক্যালেন্ডার নির্মাতা হতে পারে, যে হচ্ছে গিয়ে সময়ের নির্ধারণ কর্তা হতে পারেন, অনেক কিছু হতে পারেন। বাট কেন টাইম, সময়ের ক্যালকুলেশন আসবে এখানে? কারণ একটু আগে আমরা দেখলাম যে রেবতী নক্ষত্রের, রেবতীর পিতা
তিনি হচ্ছেন জলমগ্ন রাজ্য সেই কুশস্থলীর রাজা, এবং তিনি যখন গিয়েছিলেন তখন তার টাইম ডাইলেশন হয়েছিল, অর্থাৎ সময় সম্প্রসারণ হয়েছিল। এই সময় বিষয়টা, সময় নির্ধারণ, সময় নির্মাণ, এই ব্যাপারটা কিন্তু রেবতী নক্ষত্রের সঙ্গে কানেক্টেড হয়ে গেল। রেবতী নক্ষত্রের সঙ্গে রয়েছে জাহাজ নির্মাণ বা জাহাজ সম্পর্কিত বিষয়। আপনারা সবাই জানেন মাছ, সে কিন্তু সেই নৌকাটাকে টেনে নিয়ে গিয়েছিল, যে নৌকোয় করে সমস্ত মানুষজন, সমস্ত প্রাণী, তারা ওই ঋষিরা তাদেরকে নিয়েছিল, এবং তার ফলে এক ধ্বংস বা প্রলয়ের পরেও সমস্ত প্রাণীরা বেঁচেছিল। এটা আপনারা সবাই জানেন যে প্রলয় হয়েছিল, বিশাল বড় উল্কাপিণ্ড পৃথিবীতে এসে পড়ায় ডাইনোসররা নষ্ট হয়ে গিয়েছিল। তো সেই প্রলয়, সেই সময় এই রেবতী নক্ষত্র এখানে হচ্ছে গিয়ে মৎস্য অবতার। আমরা বলেছিলাম যে মৎস্য অবতারের জন্ম তখন যখন রেবতী নক্ষত্রে রবির অবস্থান, সেই মুভমেন্টের সময়, সেই সঞ্চারের সময় সেখানে মৎস্য এবং সেখানে একটা নৌকো ছিল, সেখানে জাহাজ নির্মাণ এই ব্যাপারটা কিন্তু রয়েছে। নাবিক যে হাল ধরে সে কিন্তু রেবতী। রেবতী নক্ষত্রের সঙ্গে আমরা একটা জিনিস পেয়েছিলাম, রেবতী নক্ষত্রে হচ্ছে শিশু ছিল, প্রাকৃতিক প্রকাশ। তাহলে এইখানে শিশুর পালন, ক্রেশ, অনাথ আশ্রম, এই ব্যাপারগুলো থাকবে। বিমান নিয়ন্ত্রণ, পথ নিরাপত্তা। কেন পথের দেবতাকে, পথের দেবতা হচ্ছেন কুষণ। কুষণ তিনি রেবতী নক্ষত্রের দেবতা। তাহলে এখানে পথ নিরাপত্তা রেবতী নক্ষত্রের মানুষদের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। সারথি, এখনো আমাদের সারথি পাওয়া যায়। এখন আমাদের সারথিকে আমরা কি বলি? আমরা বলি ড্রাইভার। ঘড়ি নির্মাতা, ঘড়ি শিল্পী, মুক্ত ব্যবসায়ী, রত্ন ব্যবসায়ী, ব্যবস্থাপক ইত্যাদি সবই রেবতী নক্ষত্রের সঙ্গে কানেক্টেড। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকা জার্নালিস্ট অবশ্যই হতে পারে, কারণ রেবতী নক্ষত্রটাই তো বুধের নক্ষত্র, আর বুধ মানেই জার্নালিস্ট। আর এর সঙ্গে যদি কোনোভাবে একটু রবির কানেক্টিভিটি পাওয়া যায়, তাহলে সে জার্নালিস্ট হবেই, তার কাছে প্রচুর খবর থাকবে, এবং সে কোনো না কোনো ভাবে মিডিয়ার সঙ্গে কানেক্টেড হতে চাইবে। এখানে কিছু ক্ষেত্র রয়েছে রেবতী নক্ষত্রের। সেই ক্ষেত্রগুলোর মধ্যে কি রয়েছে? সমুদ্র পথ, লাইট হাউস, ঘড়ির টাওয়ার, ঘড়ির স্তম্ভ, ড্রাইভিং স্কুল, সিনেমা, বিনোদন ক্ষেত্র, থিয়েটার, বিমান পরিষেবা ক্ষেত্র, যেখানে বিমান মেরামত করা হয়, যানবাহন, পাবলিক ট্রান্সপোর্ট, সমস্ত রকম মঞ্চ। মঞ্চ মানে মাচা। মঞ্চ কেন? কারণ আমরা পড়েছি রেবতী নক্ষত্রের সিম্বল কি? মৃদঙ্গ। তাহলে মৃদঙ্গ কোথায় বাজাবে? মঞ্চে উঠে বাজাবে। নাচ গান কোথায় হবে? মঞ্চে হবে। তাই এখানে হচ্ছে কি মঞ্চ। তাহলে আপনাদের যদি জিনিসপত্র মিসিং হয়, সেই ক্ষেত্রে হোরাড়ি করতে হয়, কোথায় কোনো একটা ঘটনা ঘটতে পারে সেটাকে আপনি যদি খুঁজতে চান, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই রেবতী নক্ষত্র যাকে ইন্ডিকেট করবে। বহু সঙ্গীত শিল্পীকে আমরা দেখতে পাই, তারা পারফরমেন্সের সময় মৃত্যু বরণ করেন বা মারা যান। আমরা এপিজে আব্দুল কালামকে দেখেছি যে তিনি একটা স্টেজে মারা গিয়েছিলেন। তো এই সমস্ত ক্ষেত্রে কিন্তু ওই রেবতী নক্ষত্রের কানেক্টিভিটি দেখতে পাওয়া যাবে। প্রশ্নের সঙ্গে নক্ষত্রের উত্তর, এটা কিন্তু ভীষণ ভীষণ ভাবে কানেক্টেড, এটা মাথায় রাখতে হবে। এর সঙ্গে সঙ্গে রয়েছে কি? রেলপথ, রেল গাড়ি, রেল ইঞ্জিন, এবং মঠ, যেখানে মঠ, শ্রম ইত্যাদি। তাহলে রেবতী নক্ষত্রের ক্ষেত্র, পেশা, এগুলো আমরা পেলাম। এসে জিজ্ঞেস করলো, দেখুন না বর কি করবে? আপনি দেখলেন চতুর্থপতি এবং সপ্তমপতি দুটোর সঙ্গে রেবতীর কানেকশন হচ্ছে। চতুর্থপতি কেন? সপ্তমের দশম চতুর্থ। আর সপ্তমপতি কেন? সপ্তম হচ্ছে হাজবেন্ড বা ওয়াইফ। তো দেখে বললেন, তখন আপনি বললেন যে হাজবেন্ড চিত্রশিল্পী হতে পারে। এবার আপনি সপ্তমপতির সঙ্গে কানেক্টেড গ্রহদেরকে দেখলেন, বা নবাংশে দশম ভাবটাকে দেখলেন, দেখে আপনি দেখলেন যে সেখানে রাহু রয়েছে, এবং সেটা বিমান, এয়ারি সাইন, বায়ু রাশি। বায়ু রাশিতে নবাংশ কুণ্ডলিতে দশমে রাহু রয়েছে। তাহলে এর হাজবেন্ডের সঙ্গে বিমান বিদেশের সম্পর্ক থাকবে। কোথাকার সম্পর্ক থাকবে? বিমান এবং বিদেশ। তাহলে এই মানুষটা কিন্তু অবশ্যই এর বর হতে পারে কি না? বিমান চালক। তো এগুলো আস্তে আস্তে আমাদের অভিজ্ঞতা এবং বারবার ভুল করতে করতে আমরা শিখবো।
আমরা ভুল তো করি, বারবার ভুল করি, এবং ভুল করে করে আমরা শিক্ষা লাভ করি। ধীরে ধীরে আমাদের জ্ঞান এটা প্রাপ্ত হতে দেখতে পাওয়া যায়। এবার আমরা মোটামুটি শেষের দিকে চলে এসেছি। আজকে আমরা উদাহরণ নিয়ে পড়ার সময় আর পাবো না। আহ, ওই দেখো, গৌরাঙ্গ সাহা লিখেছে একটা অসাধারণ ইনফরমেশন। লক্ষ্য করুন, কে কে স্টেজে মারা গিয়েছেন, কে কে রাহু রেবতী নক্ষত্রে আছে। দেখুন দেখুন, কি অসাধারণ ইনফরমেশন। তো এই বিষয়গুলো আমাদের এফেক্টিভ এবং এগুলো কার্যকারী। তো এবার আমরা আহ একটু হাই লেভেল প্রেডিক্টিভ টেকনিক নিয়ে চলবো। এই মানুষগুলোর দাঁত সংক্রান্ত সমস্যা আসবেই। কেন আসবে? কারণ ওই যে ভদ্রবাহু, ভদ্রঘোড়া বীরভদ্র, বীরভদ্র পুষারের দাঁত তুলে দিয়েছিল, নৈবেদ্য খেতে গেছে আর দাঁত তুলে দিচ্ছে। তাহলে এদের মধ্যে একটু লুকিয়ে খাওয়ার টেন্ডেন্সি মাঝে মাঝে দেখতে পাওয়া যাবে। এরা ভ্রমণ, কর্মসূত্রে ভ্রমণ, বিদেশ যাত্রা এগুলো করবেই, কিছু করার নেই। এদের মধ্যে আধ্যাত্মিক সচেতনতা একটা বয়সের পরে আসবেই, কেউ আটকাতে পারবে না। পিতা মাতার সাথে এদের ঘনিষ্ঠ সম্পর্ক থাকবে, এবং এদের বাবা মা এদেরকে নিয়ে অত্যাধিক চিন্তা ভাবনা করবেন। বাবা মার কাছে এরা অত্যন্ত আদুরে প্রকৃতির হবে, এবং যতই বয়স হোক না কেন এরা মনে করবেন আমার বাচ্চাটা তো ছোটই আছে। এদের ক্ষেত্রে প্রারব্ধ, মোক্ষ ইত্যাদি সম্পর্কে দুশ্চিন্তা দেখতে পাওয়া যায়। এরা ভাবেন এই বিষয়টা নিয়ে। এদের মধ্যে রয়েছে চরম প্রকৃতি প্রেম। এরা অতি সমৃদ্ধি পছন্দ করেন। কম্পেয়ার করেন এই মানুষগুলো, ভালো থাকা এদের প্যাশন। এদের মধ্যে স্পিরিচুয়াল হিলিং পাওয়ার দেখতে পাওয়া যায়। এরা আধ্যাত্মিক শক্তি দিয়ে এরা হিল করতে পারেন, অর্থাৎ কাউকে সুস্থ করে তুলতে পারেন। এই মানুষগুলোর মধ্যে প্রজনন সম্পর্কিত ব্যবসা করতে দেখতে পাওয়া যায়। কিরকম? একজন একটা ইনফার্টিলিটি ক্লিনিক খুলে বসে আছেন, রেবতী নক্ষত্রের মানুষ হতেই পারেন। কিংবা 10th লর্ড রেবতী নক্ষত্রে রয়েছে, তিনি একটা সুন্দর ইনফার্টিলিটি ক্লিনিক খুলে বসে আছেন। এরা আনন্দ প্রিয়, ভীষণ ভীষণ ভাবে এরা আনন্দ প্রিয়। এদের বিনোদন ব্যবসা, মজা করা, এরা কোনো একটা টিভি, সোশ্যাল মিডিয়া ইত্যাদি জায়গায় এরা একটা জায়গা নিয়ে থাকেন, এবং এদের বক্তব্যের একটা দাম থাকে। এই মানুষগুলোর মধ্যে বহু সময় আমরা শ্রবণ সম্পর্কিত সমস্যা দেখতে পাই। কেন শ্রবণ? ওই যে মৃদঙ্গের আওয়াজ, মৃদঙ্গের আওয়াজ শুনতে হবে, শুনেই আমরা সুর পাবো। সেখানে কিন্তু এদের কানের একটা সমস্যা দেখতে পাওয়া যায়। শুধু এদের নয়, যদি এরকম কোনো মানুষ থাকে যার রেবতী নক্ষত্রে চন্দ্র আছে, হতেই পারে রেবতী নক্ষত্রের চাঁদ আছে, রেবতী নক্ষত্রে তার জন্ম, তাহলে চন্দ্র মানে কি? চন্দ্র মানে হচ্ছে মা। তাহলে রেবতী নক্ষত্রে যে জন্মগ্রহণ করবে তার মায়ের কানের সমস্যা, এটাও মৃত্যু হবে, এটা সার্টেন এজে এসে সেটা হতে পারে। এবং সেই এজটা কত? সেটা হচ্ছে 50 এবং 53। এদের পরিবার, আত্মীয় সম্পর্কিত সমস্যা, আত্মীয়দের কারণে কিছু জটিলতা ইত্যাদি ফেস করতে হবেই। আর এদের মধ্যে অর্থনৈতিক নির্ভরশীলতা থাকবে, আর সেই অর্থনৈতিক নির্ভরশীলতাকে অতিক্রম করবার প্রবল প্রচেষ্টা, সেটাও দেখতে পাওয়া যায়। ব্যাস, এবার হচ্ছে গিয়ে আহ কেউ কোনো ফিডব্যাক দেবেন? মৈত্রীদের মনে হয় একটু দেওয়া উচিত। স্যার এটা তো মিললো যে রেবতী নক্ষত্রের মায়ের কানের সমস্যা তো আমার তো আছেই, আমার মেয়ে তো রেবতী নক্ষত্র। বয়সটা আহ কি ম্যাচ করলো? উম
বয়সটা মানে হ্যাঁ হতে পারে, মানে ওর অনেক ছোটবেলা থেকেই আমার আছে, এবার তখন ওটা ওর 12 বছর বয়স কিনা সেটা ঠিক হ্যাঁ, আমি খেয়াল করছি না। তখন যখন 50 অথবা 53। আহ আমার এই সমস্যাটা হয় উম না, তারও একটু আগে স্যার, মানে তো সেই ক্ষেত্রে আমরা অ্যাক্টিভেশন এজ 99 গুলো সালে, পেয়েছি মানে ধরুন 12, 32, 27-28 বছর 42। বয়সে। আমরা পেয়েছি 12, 32, 42। তো সেই বয়সগুলো থেকেও এই ব্যাপারটা শুরু হতে পারে। যাই হোক, তো আপনারা আর কি অনেকগুলো বিষয় দেখলেন। আপনারা আমাদের এখানে মান্ডবী ম্যাডাম রয়েছেন। মান্ডবী কিন্তু দূরদর্শনের একজন অ্যাঙ্কার। তো এটা আপনারা অনেকেই হয়তো জানেন না, কিন্তু উনি এটা করেন। তার সঙ্গে সঙ্গে উনি ওই টিচিং ওরিয়েন্টেড প্রফেশনের সঙ্গেও কানেক্টেড রয়েছেন। ফলে রেবতী নক্ষত্রের ব্যাপারগুলো আমরা দুজনকে পেলাম, দুজনের সঙ্গে অদ্ভুতভাবে ব্যাপারগুলো ম্যাচ করলো। এবং শাস্ত্র যে এখানে কতটা পারফেক্ট সেটা কিন্তু আমরা পুরোপুরি উপলব্ধি করতে পারলাম। এবং এই যে অ্যাক্টিভেশন এজ বা টাইমিং বা ইভেন্ট যেগুলো আমরা পেলাম, এগুলো কিন্তু ভীষণ ভীষণ ভাবে গুরুত্বপূর্ণ। এগুলো আমাদের জীবনধারা বা জীবনের শক্তি বা জীবন অবস্থান, এগুলোকে পুরোপুরি পাল্টে দিতে পারে। সুতরাং একটা নক্ষত্র সম্পর্কে আমরা জানলাম। আমাদের মোটামুটি আজকের সময় শেষের দিকে। আমি এই বিষয়ে নিশ্চিত যে এটাকে আপনারা পরবর্তীকালে ইউটিলাইজ করতে পারবেন। এবং যারা রেবতী নক্ষত্রের মানুষ চেনেন বা যারা রেবতী নক্ষত্রের মানুষ এখানে রয়েছেন, তাদের সঙ্গে ব্যাপারগুলি মোটামুটি ম্যাচ করবে। এবার এই সম্পর্কে আরো ডিটেইল, আরো অ্যাপ্লিকেশন, সবচেয়ে বড় জিনিস হচ্ছে এর অ্যাপ্লিকেশন। তো এত তথ্য, যেটা আমি টেনে হিচড়ে 1.5 ঘন্টায় আপনাদেরকে দিয়ে ফেললাম, তো এত তথ্যকে একসঙ্গে রেখে এটা ইউটিলাইজ করা বা এটাকে ব্যবহার করা, এটা কিন্তু সহজ নয়। এর জন্য প্রচুর পড়াশুনো আর প্রচুর চর্চা, এইগুলো দরকার। আজকে আমি একটা জায়গাতে গিয়ে দেখলাম যে আইনস্টাইনের নাকি বুধ নিচস্থ। তো এই ব্যাপারটাকে আমি আরেকটু জাজ করবো বা আরেকটু খোঁজ খবর করবো, আইনস্টাইনের ছক খুঁজে পেতে বার করবার চেষ্টা করব। সেটা পাওয়া গেলে পরে আহ আমরা আর কি ব্যাপারটা আপনাদেরকে শেয়ার করব, যে বুধ নিচস্থ হওয়া সত্ত্বেও কি করে তিনি এত বড় ট্যালেন্টেড একজন মানুষ হলেন এবং বলা যেতে পারে সর্বকালের শ্রেষ্ঠ বিজ্ঞানী হয়ে উঠলেন। এই বিষয়টা কিন্তু অবশ্যই ভাবার বিষয়। তো যাই হোক, আজকে আমরা এই পর্যন্তই আমাদের আলোচনা। আপনারা ভালো থাকুন সবাই, খুব বেশি ভালো থাকুন একটু। আহ আর আমাদের 22শে মার্চ সেই কনফারেন্সের একটা ব্যবস্থা হয়েছে। আর তার আগে 24শে জানুয়ারি আমরা কিন্তু গোচরণে সবাই যাচ্ছি। ওখানে কি বলে ওটাকে, হাত দেখতে হবে, হাত দেখতে হবে, লোকেদের কুণ্ডলীগুলো পড়ে দিয়ে আসতে হবে। যদিও সেখানে আমরা টাকা পয়সা পাবো না, কিন্তু একটা ভ্যারাইটি অফ ক্লায়েন্টস সেটা আমরা দেখতে পাবো, একটা গ্রাম্য এলাকার স্বাদ আমরা পাবো। আর আমরা ভালো দুপুরে লাঞ্চ খাবো, বেশ একটা পিকনিক হয়ে যাবে ওখানে। সরস্বতী পুজো উপলক্ষে এই ব্যবস্থাটা করা হয়েছে। তো আপনারা যারা যারা ইন্টারেস্টেড, তারা একটু আমাকে অবশ্যই জানাবেন। তাদেরকে একটা গ্রুপে অ্যাড করে দেবো। সেই গ্রুপে আপনারা কানেক্টেড থাকবেন আপাতত কিছুদিনের জন্য। তারপর প্রোগ্রামটা মিটে গেলে পরে এখান থেকে আমরা বেরিয়ে আসবো। তাহলে সবাইকে শুভরাত্রি। শুভরাত্রি স্যার। থাকুন সবাই। গুড নাইট।